মরেনি মীর জাফর, তাই বেতন জজ বুশ হয়েছে পৃথিবী আজ মুসলিম বদ্ধ শহর। ঘটেছি বেগম মরেনি এখনো, মরেনি মীর জাফর, তাই বেতন জজ বুশ হয়েছে পৃথিবী আজ মুসলিম বদ্ধ শহর। রক্ত খেলায় দেশে উঠেছে আজ, রক্ত খেলায় দেশে উঠেছে আজ নতুন তুষার। হেরেছে মুসলমান, হেরেছে মুসলমান, পলাশির মাঠে হারেনি নাবাব, হেরেছে মুসলমান। ইসলামের ওই নিশান উড়ায়ে আফগানিরা হয়েছে বীর, ওই শোনা যায় ঈশান করে আওয়াজ উঠেছে গুরু গম্ভীর। ইসলামের ওই নিশান উড়ায়ে আফগানিরা হয়েছে বীর, ওই শোনা যায় ঈশান কোণে আওয়াজ উঠেছে গুরু গম্ভীর। আর নয় রে, আর নয় রে, এবার এসেছে দিন, শহীদের খাতায় নাম লেখায় সহিব পাপের দিন। আর নয় রে, আর নয় রে, এবার এসেছে দিন, শহীদের খাতায় নাম লেখায় সহিব পাপের দিন। একদিন জানি উড়বে বাংলায়, একদিন জানি উড়বে মুসলমান, পলাশির মাঠে হারেনি নাবাব, হেরেছে মুসলমান। তাই জানাজার মতো বাংলাতে আজ আমার ঈশার অন্ধকার, হেরেছে মুসলমান, হেরেছে মুসলমান, হেরেছে মুসলমান। সম্মানিত উপস্থিতি প্রিয় ছাত্র বন্ধুরা, আমাদের আজকে আলোচনা সভায় ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল কাদের মোল্লাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকে যে দিনটি নিয়ে আমরা আলোচনা করছি এটা শুধুমাত্র ছাত্রদের দিন নয়, ইতিহাসের এই কলঙ্কজনক দিনটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে প্রতিটি নাগরিকের সচেতন হওয়ার এবং অ্যাক্টিভ বা সক্রিয় হওয়ার সময় এসেছে। সেদিন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন নাই, তিনি দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। পরাজিত হয়েছে যারা বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফেক, মীর জাফর, উমিচাঁদ, জগৎ শেখ, রায় দুর্লভ এরা। সম্ভবত যারা অর্থ বুঝেন, ইতিহাস জানেন, তাদের ছেলেপেলেদের মধ্যে মীর জাফর নাম আমি আমার চোখে এই পর্যন্ত কারো রাখতে দেখিনি। হিন্দু ভদ্রলোকেরাও বোধহয় সম্ভবত জগৎ শেখ, উমিচাঁদ, রায় দুর্লভ এই নামে কোনো ভদ্রলোকের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয়নি। অর্থাৎ ইতিহাসে এই বেঈমান এবং মুনাফেক মীর জাফররা সবথেকে ঘৃণিত ব্যক্তি। আর সিরাজউদ্দৌলার নাম সিরাজুর রহমান, অর্থাৎ মূল নাম যে সিরাজ, এই নামটি মুসলমানের মধ্যে অভাব নাই। অর্থাৎ এই নামটা রাখতে মানুষ গৌরব বোধ করে, আর ওই নামগুলি রাখতে ঘৃণা বোধ করে। সেই সময় সিরাজের
শাহাদাতের পরে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হইল, তখন আমরা প্রায় 200 বছর জন্য গোলাম হয়ে গেলাম। সেদিন অনেকে বুঝতে পারে নাই। পাঠশালার পণ্ডিত মশাই পড়াইতেন, তোমাদের রাজা বা বাদশাহ পরিবর্তন হয়ে গেছে। কৃষকরাও তাই মনে করতেন। অর্থাৎ জনগণের সাথে সরকারের দূরত্ব এতটা বেশি ছিল যে রাষ্ট্র ব্যবস্থায় কোথায় কি হয় মানুষের জানার কোনো সুযোগ ছিল না, এবং শাসক গোষ্ঠীর অনেকেই এটা জানানোর ব্যবস্থা করতেন না। যেমন আমাদের বর্তমানের শাসক গোষ্ঠী এই কাজটা শুরু করেছেন, জনগণ যাতে কোথায় কি হয় টের না পায়। ভারতে এত লম্বা চুক্তি এবং সমঝোতা চুক্তি স্বাক্ষর করলেন, আজ পর্যন্ত তার গোটাটা জনগণের সামনে প্রকাশ করেন নাই। এমনকি পার্লামেন্টেও প্রকাশ করেন নাই, কারণ ওখানে প্রকাশ করলে জনগণ জানবে। এমনকি মন্ত্রীদেরও নাকি সবাই জানে না। দু একজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে ভাই কোথায় কি হয়েছে জানতে পারিনি। আর এমনি তো আমাদের তো জানার কোনো কায়দা নেই। এমনকি এই কয়েকদিন আগে মন্ত্রী পরিষদের যে শিক্ষানীতি চূড়ান্ত হইল, সেই শিক্ষানীতি কোনো ইমেইলে, ওয়েবসাইটে বা পত্রপত্রিকায় কোথাও সরকার দেয় নাই। শুনলাম মন্ত্রী পরিষদের চাইতেও শক্তিশালী আল্লামা আমাদের কবি চৌধুরী সাহেব, উনি নাকি এটা নিয়ে গেছেন। উনি আরও কিছু সংশোধন করে দিলে মন্ত্রী পরিষদ পরে এইটা তারপরে বাইরে বাইরে প্রকাশ করবেন। অর্থাৎ ওনার মনোভূত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করারও সরকারের সাহস নাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সম্ভবত আমাদের সকলের চাইতে বেশি বিপদে আছেন। কারণ ইন্ডিয়ার সাথে যেসব চুক্তি আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন না হইলে তারা চাপ সৃষ্টি করে। তখন তিনি জীবনের আশঙ্কা বোধ করেন আর বলেন যে একটা বুলেট ওনাকে তাড়া করে দিচ্ছে। এরপরে সেখান থেকে বাঁচার জন্য মনে করেন যে যদি এক সময় বন্ধুত্ব ছুটেই যায়, চীনের সাথে একটু ঘোরাফেরা করে দেখি তাতে কিছু করা যায় কিনা। চীনও বলে যে বন্ধুত্ব আমার দরকার। এরপরে আমেরিকা বলে যে আমার ভাগটা কোথায়, ক্ষমতায় বসানোর সময় তো চীন কিছু করে নাই, আমি তো তোমার যথেষ্ট সহযোগিতা করেছিলাম। তখন সম্ভবত ওই চেয়ারটায় তিনি এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে